12,000 ফিট উচ্চতার হাড় কাঁপানো বরফ, চারিদিকে ওত পেতে থাকা ক্ষুধার্ত ভাল্লুক আর অন্ধকারে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত। এই নিয়েই ইরানের জাগ্রস পাহাড়ের বখতিয়ারি যাযাবরদের জীবন। এখানে প্রতিটা রাত মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, আর তাই এদের হাতে স্মার্টফোন নয়, বরং থাকে একটি পুরনো রাইফেল। আমি আমার জীবনধারা ভালোবাসি। বরফের পাহাড়ের চূড়ায় সব বিপদ থাকা সত্ত্বেও আজ সবকিছু ঠিক আছে। কিন্তু লড়াইটা শুধু বেঁচে থাকার নয়। এই প্রতিকূলতার মাঝেই 15 বছরের এক কিশোরী জানে কয়েক মাস পরেই তার হাতের কলম কেড়ে নিয়ে তাকে বসিয়ে দেওয়া হবে বিয়ের পিঁড়িতে। শুধু তাই নয়, এদের জীবনযাত্রা আপনাকে চমকে দেবে। জানলে অবাক হবেন যে এরা খাবার সংরক্ষণ করে মরা ভেড়ার পাকস্থলিতে। শুনতে অদ্ভুত লাগলেও পাহাড়ের এই নরক যন্ত্রণায় এটাই তাদের টিকে থাকার একমাত্র চাবিকাঠি। শহরে গেলে দেখবেন সেখানে শুধু দূষণ আর শব্দ, ওটা সহ্য করা আমাদের জন্য খুব কঠিন। হাজার হাজার ভেড়া যার মূল্য কোটি কোটি টাকা আর লক্ষ লক্ষ টাকার কার্পেট থাকা সত্ত্বেও কেন এই মানুষগুলো শহরের আরাম ছেড়ে পাহাড়ের এই অনিশ্চিত জীবন বেছে নেয়? কিন্তু এভাবে হয়তো তাদের জানার স্বাদ মেটানো কঠিন। তাদের জানতে হলে উঠতে হবে সেই ইরানের পাহাড়ের চূড়ায়। আর তাই আজ আপনাদের নিয়ে এই কাজটি করতে চলেছে। হাজার হাজার ভেড়া আর ছাগলের পাল নিয়ে খাড়া পাহাড়ি পথে ওরা ছুটে চলেছে। গন্তব্য বহুদূর। প্রায় 21 দিন ধরে পাহাড়ি পথে এই প্রাণীগুলোকে নিয়ে এভাবে সফর করবে তারা। কারণ ওরা যাযাবর, ওদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কনকনে শীত, পানির অভাব আর ডাকাতের উপদ্রব। তাদের জন্য সবচেয়ে বিভীষিকাময় জায়গা হলো জার্দি পাস গিরিপথ। এটা পাড়ি দেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং এই যাত্রা আমরা একটু পরেই দেখব। তাদের এই যাত্রা জীবন মৃত্যুর সবসময় সন্ধিক্ষণে। তবুও তারা এভাবেই বেঁচে আছে হাজার বছর ধরে। এত কষ্টের মাঝেও দূর পাহাড়ে একটা আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো আনন্দের আওয়াজ। সুউচ্চ পাহাড়ের চূড়ায় মহামিলনের ঢাক বাজছে। একটি বিয়ের অনুষ্ঠান। পৃথিবী জুড়ে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীতে ভিন্ন বিয়ের কালচার লক্ষ্য করা যায়। এদের মধ্যে কিছু কালচার আমাদের আশ্চর্য করে। বখতিয়ারিদের বিয়ের কালচারও ঠিক সেরকম। আসুন আমরা পরিচিত হই 24 বছর বয়সী মোহাম্মদ সোলেমানি এবং 19 বছর বয়সী তুবা বালিপুরের সাথে। বখতিয়ারি রীতি অনুযায়ী শীতের আবাসে ফিরে যাওয়ার আগে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। পাহাড়ের শান্ত পরিবেশ তখন ড্রাম, সানাই আর মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। এরা মুসলিম, কিন্তু এদের ঐতিহ্যবাহী উপজাতীয় সংস্কৃতির প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। তাদের পোশাক, লাঠি খেলা, বন্দুক ব্যবহার আর বিশেষ করে স্কার্ফ ড্যান্স, এসব দেখলে মুগ্ধ হতে হয়। একটু পরেই তাদের সেই স্কার্ফ ড্যান্স তথা পুরো বিয়ের অনুষ্ঠান ও রীতিনীতিতে প্রবেশ করতে চলেছে। তবে তার আগে তাদের প্রধান জীবনযাত্রায় প্রবেশ করা যাক। ইরানের ঠিক মাঝপথে, যেখানে আকাশছোঁয়া জাগ্রস পাহাড়ের সারি দাঁড়িয়ে আছে, সেখানে বাস করে এই পৃথিবীর অন্যতম শেষ এবং সাহসী যাযাবর জাতি বখতিয়ারি। হাজার হাজার বছর ধরে তারা এই রুক্ষ প্রকৃতির সাথে এক অদ্ভুত মিতালিতে টিকে আছে। তাদের জীবন মানেই হলো নিরন্তর পথ চলা। বছরে দুবার তারা এক বিশাল এবং কষ্টকর যাত্রা সম্পন্ন করে, যাকে বলা হয় কুচ। যখন শীতের তীব্রতায় পাহাড়ের চূড়াগুলো বরফে ঢাকা পড়ে, তখন তারা তাদের বিশাল পশুর পাল নিয়ে দক্ষিণ পশ্চিমে খুজিস্তান বা কিস্তান এলাকার উষ্ণ চারণভূমিতে চলে যায়। আবার যখন বসন্তের আগমনে দক্ষিণের মাটি শুকিয়ে যায়, তখন তারা সতেজ ঘাস আর পানির খোঁজে উত্তরের উঁচু পাহাড়ের দিকে যাত্রা করে। বখতিয়ারি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে শক্তিশালী বংশ বা গোত্র প্রথার উপর ভিত্তি করে। এই সমাজে নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। ওনার নাম
হাজলাউরাজ গালি, যিনি কেবল একজন বয়স্ক মানুষ নন, বরং একটি বিশাল বংশের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বা খান। 15 বছর আগে এই খানের অধীনে 1000-এর বেশি পশু ছিল, যা দিয়ে তিনি অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহ করতেন। খান মানে হলো এমন একজন ব্যক্তি যার কথার উপর পুরো বংশের ভবিষ্যৎ নির্ভর করে। ফারজাত আলী খান এই নতুন প্রজন্মের প্রতিনিধি। যদিও তিনি শাহিক উপত্যকার একটি শহরে পড়াশোনা করে বড় হয়েছেন, কিন্তু প্রতি বছর গ্রীষ্মকালে তিনি তার শিকড়ে ফিরে আসেন। বখতিয়ারি পুরুষরা চূড়া নামক এক বিশেষ পশমের কোট পরেন, যা তাদের আভিজাত্য এবং বীরত্বের প্রতীক। বখতিয়ারিদের পুরো জীবন আর অর্থনীতি টিকে আছে তাদের গবাদি পশুর ওপর। বিশেষ করে ভেড়া আর ছাগলই তাদের প্রধান সম্পদ। কুচ বা স্থানান্তরের যাত্রার ঠিক আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়, তা হলো ভেড়ার লোম বা পশম ছাঁটা। বখতিয়ারিদের জন্য এই পশম কেবল কাঁচামাল নয়, এটি তাদের আয়ের প্রধান উৎস। পশমের মান এবং ঘনত্ব দেখে তারা বুঝতে পারে কোন পশুটি কতটা শক্তিশালী। তারা কার নামক এক প্রাচীন সরঞ্জাম ব্যবহার করে পশম কাটে। এটি দুটি ধারালো লোহার ব্লেড দিয়ে তৈরি, যা চালাতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। ফারজাত নিজেও তার বাবার সাথে এই কাজে হাত লাগান। লোম ছাঁটার পর দুর্বল এবং রোগা ভেড়াগুলোকে আলাদা করা হয় এবং তাদের পাহাড়ের ঢালে চড়ানো হয়, যাতে যাত্রার আগে তারা শক্তি ফিরে পায়। কারণ সামনে যে 3 সপ্তাহের দুর্গম পথ, তা পাড়ি দেওয়া কোনো দুর্বল প্রাণীর পক্ষে সম্ভব নয়। পাহাড়ে কেবল পশু পালনই নয়, বখতিয়ারিরা প্রকৃতির আরও অনেক সম্পদ ব্যবহার করে। আলী জিবি একজন দক্ষ মৌয়াল। তিনি কিস্তানের পাহাড়ে মৌমাছি পালন করেন। সেখানকার মধু সাধারণ মধুর চেয়ে অনেক বেশি খাঁটি এবং শক্তিশালী। এই মধুর বিশেষত্বের কারণ হলো এখানকার কুনা নামক এক বিশেষ গাছ। মৌমাছিরা যখন এই গাছের ফুল থেকে রস সংগ্রহ করে, তখন সেই মধুর স্বাদ এবং ঔষধি গুণ বহু গুণ বেড়ে যায়। গ্রীষ্মকালে যখন তারা কুরাং উপত্যকায় যায়, তখন সেখানকার পাহাড়ি ফুলের মধু সংগ্রহ করা হয়। এই 2 ধরনের মধুর স্বাদ সম্পূর্ণ আলাদা। যাযাবররা এই মধু ট্রাকে করে বড় শহরের বাজারে পাঠায়, যা তাদের পরিবারের বাড়তি আয়ের একটি বড় উৎস হয়ে দাঁড়ায়। পশু ছাড়া তাদের জীবন অর্থহীন। শহরের শব্দ আর দূষণ তাদের দম বন্ধ করে দেয়। ফারজাত যখন এই পরিত্যক্ত বা আধো পরিত্যক্ত ভবনগুলো দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে জোর করে একটি জাতিকে তাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করা কতটা কঠিন। এখানকার জীবন তবুও অনেক ভালো। এখানকার বাতাস খুব নির্মল, যদিও মাঝে মাঝে তাঁবুর নিচে থাকা আমাদের জন্য খুব কষ্টের হয়। কিন্তু শহরে গেলে দেখবেন সেখানে শুধু দূষণ আর শব্দ। ওটা সহ্য করা আমাদের জন্য খুব কঠিন। আমি শহরে বাস করতে পারি না। আমার জীবন এই খোলা বাতাসের মাঝেই। শহরে আমাদের চারপাশের এই সৌন্দর্যের কিছুই নেই। আমি ওদের মতো জীবন কাটাতে পারতাম না। যাযাবর জীবনের শিক্ষার আলো পৌঁছানো এক বিশাল চ্যালেঞ্জ। পাহাড়ে কোনো স্থায়ী দালান নেই, তাই সরকার ভ্রাম্যমাণ কন্টেইনার স্কুল পাঠায়। বখতিয়ারি শিশুরা মাইলের পর মাইল দুর্গম পথ হেঁটে এই স্কুলে আসে। বৃষ্টির দিনে অনেক সময় ছাত্রছাত্রী কম থাকে, কিন্তু যারা আসে তাদের চোখে থাকে এক রাশ স্বপ্ন। তবে এই শিক্ষার পথ খুব একটা মসৃণ নয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জীবনটা আরও জটিল। 15 বছর বয়স হওয়ার আগেই অনেক মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। তারা হয়তো স্কুলের মেধাবী শিক্ষার্থী, কিন্তু যাযাবর সমাজের প্রাচীন প্রথা অনুযায়ী তাদের পড়াশোনা বন্ধ করে দিয়ে সংসারের দায়িত্ব নিতে হয়। এক প্রজন্মের স্বপ্ন এভাবেই পরের প্রজন্মের ঐতিহ্যের নিচে চাপা পড়ে যায়। বসন্তের বাতাস যখন একটু গরম হতে শুরু করে, তখনই বখতিয়ারিদের ঘর ছাড়ার সময় ঘনিয়ে আসে। এই স্থানান্তর বা কুচ এখন 2টি ভাগে বিভক্ত। আধুনিক সুবিধাপ্রাপ্ত অনেক পরিবার ট্রাক ভাড়া করে। যেখানে পায়ে হেঁটে পাহাড় পাড়ি দিতে 3 সপ্তাহ লাগত, সেখানে ট্রাকে করে মাত্র 8 থেকে 10 ঘন্টার মধ্যে তারা গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু এই সহজ পথের একটি অন্ধকার দিক আছে। যাযাবর পুরুষদের মতে, ট্রাকে করে পশু পরিবহন করলে তারা প্রচণ্ড মানসিক চাপে ভোগে এবং অসুস্থ হয়ে পড়ে।
অন্যদিকে যারা প্রাচীন পদ্ধতিতে পায়ে হেঁটে যায় তাদের জন্য এই দীর্ঘ পথটি পশুদের এক ধরনের শারীরিক পরীক্ষা। এই 3 সপ্তাহে পশুরা পর্যাপ্ত ঘাস খাওয়ার সুযোগ পায় এবং তাদের শরীর পাহাড়ের প্রতিকূল আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। ফারজাদ যখন এই ট্রেইলগুলোতে হাঁটেন তিনি দেখতে পান হাজার হাজার ভেড়া আর ছাগলের পদচারণায় পাহাড়ের ধুলো উঠছে। এটি কেবল এক যাত্রা নয়, এটি প্রকৃতির সাথে এক দীর্ঘ মিলন মেলা। বখতিয়ারিদের পুরো যাত্রার সবচেয়ে কঠিন এবং হাড় কাঁপানো অংশ হল জার্দি পাস। এই গিরিপথটি প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। যখন মে মাসের নিচের উপত্যকাগুলোতে মানুষ গরমে হাঁসফাঁস করে, জার্দি পাসের চূড়ায় তখন বুক সমান বরফ জমে থাকে। এই বরফের দেওয়াল ভেদ করে হাজার হাজার পশুকে ওপারে নিয়ে যাওয়া এক অসম্ভব চ্যালেঞ্জ। নুড়ি পরিবারের কাহিনী এখানে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তারা যখন এই চূড়ায় পৌঁছান, বরফের কারণে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখন বয়স্ক থেকে তরুণ সবাই হাতে বেলচা তুলে নেয়। ঘন্টার পর ঘন্টা তারা বরফ খুঁড়ে সরু এক চিলতে পথ তৈরি করে, যাতে তাদের ভেড়া আর ছাগলগুলো পার হতে পারে। এই বরফে পা হরকে যাওয়া মানেই হলো কয়েক হাজার ফুট গভীরে খাদে নিশ্চিত মৃত্যু। এই দুর্গম পথে খচ্চরের পিঠে বাঁধা থাকে যাযাবরদের তাঁবু, হাঁড়ি পাতিল আর ছোট ছোট শিশুরা। তাদের চোখে ভয় থাকলেও গন্তব্যে পৌঁছানোর এক অদ্ভুত সংকল্প থাকে। পাহাড়ের এই নির্জন পথগুলো কেবল দুর্গমই নয়, অত্যন্ত বিপজ্জনক। জাগ্রস পর্বতমালার এই অংশে প্রচুর পরিমাণে বন্য ভাল্লুক এবং নেকড়ে বাস করে। বিশেষ করে যখন বরফ গলতে শুরু করে, ক্ষুধার্ত ভাল্লুকগুলো খাবারের সন্ধানে যাযাবরদের পালের উপরে হানা দেয়। এই বিপদ থেকে বাঁচার জন্য প্রতিটি যাযাবর পরিবারের সাথে অন্তত একটি প্রাচীন রাইফেল থাকে। বন্দুক এখানে কেবল অস্ত্র নয়, এটি পরিবারের নিরাপত্তার প্রধান ভরসা। ফারজাদ যখন নুরি পরিবারের সাথে যোগ দেন, তিনি দেখেন পুরুষেরা কিভাবে সতর্ক দৃষ্টিতে পাহাড়ের খাঁজগুলো পর্যবেক্ষণ করছে। রাতের বেলা যখন তারা পাহাড়ের ঢালে তাঁবু ফেলে, তখন পালাক্রমে রাইফেল হাতে পাহারা দিতে হয়। আগুনের কুণ্ডলি জ্বালিয়ে বন্য প্রাণীদের দূরে রাখার চেষ্টা করা হয়। এই সশস্ত্র পাহারা ছাড়া বখতিয়ারিদের পক্ষে তাদের সম্পদ রক্ষা করা অসম্ভব। পাহাড়ে কেবল বন্য প্রাণীর ভয় নয়, মানুষের লোভেরও ভয় থাকে। অনেক সময় নির্জন উপত্যকায় ডাকাতের দল হানা দেয় এবং রাতের অন্ধকারে ভেড়ার পাল নিয়ে চম্পট দেয়। অনেক সময় দেখা যায় চোরেরা নিজেরাই একসময় যাযাবর ছিল, যারা অভাবের তাড়নায় এই ভুল পথ বেছে নিয়েছে। উনি এক যাযাবর মা, নাম জাহা। তার স্বামী মারা যাওয়ার পর তিনিই এখন তার 7 ছেলে আর 3 মেয়ের এই বিশাল কাফেলার নেত্রী। আমার 7টি ছেলে এবং 3টি মেয়ে আছে। তারা সবাই যাযাবর। তারা সবাই আমার মতোই কাজ করে। আমাদের পুরো পরিবার যাযাবর হিসাবেই কাজ করে। তাই বলে আমি কি ক্লান্ত? না, একদমই না। আমি আমার জীবনধারা ভালোবাসি। বরফের পাহাড়ের চূড়ায় সব বিপদ থাকা সত্ত্বেও আজ সব কিছু ঠিক আছে। আমি আমার বাবা আর দাদার মতো একই কাজ করছি। তারা যাযাবর ছিলেন। হয়তো কোনো একদিন আমরা কোথাও স্থায়ী হব। তিনি জানান কয়েকদিন আগেই চোরেরা তাদের বেশ কিছু ছাগল চুরি করে নিয়ে গেছে। যদিও এই ধরনের ঘটনা তাদের মানসিক শক্তিকে আরও বাড়িয়ে দেয়। যাযাবররা তখন নিজেদের মধ্যে একতা তৈরি করে এবং একে অপরের সাহায্যে এগিয়ে আসে। কোনো পরিবার বিপদে পড়লে অন্য পরিবার তাদের সাথে যোগ দেয়, কারণ তারা জানে এই নির্জন পাহাড়ে একতা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। এই দীর্ঘ 3 সপ্তাহের পথে আরামদায়ক খাবারের কোনো সুযোগ নেই। যাযাবর নারীদের প্রধান কাজ হলো যাত্রার ফাঁকে ফাঁকে খাবার তৈরি করা। তারা ভেড়ার দুধ থেকে গাঁজানো পদ্ধতিতে পনির আর মাখন তৈরি করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের বিশেষ রুটি, যাকে বলা হয় নানেতির। এই রুটিগুলো পাতলা হলেও অত্যন্ত পুষ্টিকর এবং অনেকদিন পর্যন্ত নষ্ট হয় না। নারীরা একটি উত্তপ্ত লোহার তাওয়ায় এই রুটি সেঁকেন। এই রুটি আর সাথে একটু পনির বা মধু দিয়েই তারা মাইলের পর মাইল হেঁটে পার করে দেন। ফারজাদ যখন পাহাড়ের বুনো ভেষজ কানা দিয়ে রান্না করেন, তখন সেই সুগন্ধ পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ে। অবশেষে যখন তারা জার্দি পাসের বরফ আর পাহাড়ের বিপদ কাটিয়ে কুরাং উপত্যকার সবুজ ঘাস দেখতে পায়, তখন তাদের আনন্দের সীমা থাকে না। এই উপত্যকা তাদের কাছে এক স্বর্গ। এখানে বরফ নেই, আছে সতেজ ঘাস আর শীতল ঝর্ণার পানি। খচ্চরের পিঠ থেকে তাঁবু নামানো হয়। নারীরা তাদের অস্থায়ী ঘর গোছাতে শুরু করেন। যদিও তারা জানেন এই শান্তি মাত্র কয়েক মাসের জন্য, তবুও
এই জয় তাদের কাছে অনেক বড়। তাদের অনেক ভেড়ার বাচ্চা এই পথে প্রাণ হারিয়েছে, অনেকে অসুস্থ হয়েছে, কিন্তু যাযাবরদের জীবন কখনো থেমে থাকে না। তারা বিশ্বাস করে প্রতিটি কষ্টকর যাত্রায় তাদের আত্মাকে আরো শক্তিশালী করে তোলে। যাযাবর জীবন কোনো ভালো জীবন নয়। এখানে সমস্যার কোনো শেষ নেই। আপনি কখনোই একটু শান্তিতে বিশ্রাম নিতে পারবেন না। এখানে পানি নেই, গোসল করার জায়গা নেই, কোনো টয়লেট নেই, আসলে কিচ্ছু নেই। আমাদের আর কোনো উপায় নেই বলে আমরা যাযাবর। হ্যাঁ, পেছনে আমাদের একটা বাড়ি আছে, কিন্তু আমাদের এই ভেড়াগুলোর পিছু পিছুই চলতে হয়, তাই আমরা বাড়িতে থাকতে পারি না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যাদের থাকার মতো ঘর বাড়ি আছে তারা কেন শুধু শুধু এই হাড় ভাঙা খাটুনি খেটে 3 সপ্তাহ ধরে পাহাড় পর্বত পাড়ি দেয়? আসলে এর পেছনের কারণটি যতটা না শৌখিনতার, তার চেয়ে অনেক বেশি জীবন বাঁচানোর। বখতিয়ারিদের কাছে তাদের এই বিশাল ভেড়া আর ছাগলের পালই হলো তাদের একমাত্র সম্পদ, তাদের সারা জীবনের সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স। পাহাড়ের প্রকৃতি বড়ই বিচিত্র। শীতকালে যখন ওপরের পাহাড়গুলো কয়েক ফুট বরফে ঢাকা পড়ে যায়, তখন সেখানে পশুদের খাওয়ার মতো এক টুকরো ঘাস অবশিষ্ট থাকে না। তাই পশুদের বাঁচাতে তারা নেমে আসে নিচের উষ্ণ এলাকায়। আবার গ্রীষ্মকালে যখন নিচের সমতলে তাপমাত্রা 50 ডিগ্রিতে পৌঁছায়, তখন সব ঘাস শুকিয়ে কাঠ হয়ে যায় আর পানির আকাল পড়ে। তখন সতেজ ঘাস আর পানির খোঁজে তাদের আবার যেতে হয় সেই শীতল পাহাড়ের চূড়ায়। এই যে 3 সপ্তাহ ধরে তারা পায়ে হেঁটে যাত্রা করে, এই পথটি আসলে তাদের পশুদের জন্য একটি মোবাইল ডাইনিং টেবিল। পথে হাঁটতে হাঁটতে পশুরা প্রাকৃতিক ঘাস খেয়ে পুষ্টি পায় এবং পাহাড়ের কঠিন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠে। সবশেষে বখতিয়ারিরা মনে করে দালানের চার দেওয়ালের বন্দি জীবনের চেয়ে পাহাড়ের এই দুর্গম পথে তাদের প্রকৃত স্বাধীনতা আর আভিজাত্যের পরিচয় দেয়। কুরাং উপত্যকায় পৌঁছানোর পর যখন যাযাবররা তাদের গ্রীষ্মকালীন আবাসে স্থির হয়, তখন শুরু হয় বখতিয়ারিদের সবচেয়ে বড় সামাজিক উৎসব, বিয়ের মৌসুম। একে তারা বলে বালি ব্রুম। এই বিয়ে কেবল 2 ব্যক্তির মিলন নয়, এটি 2টি বড় গোত্র বা বংশের মধ্যে নতুন সেতু বন্ধন। 24 বছর বয়সী মোহাম্মদ সোলমানি এবং 19 বছর বয়সী তুবা বালিপুর, ওদের বিয়ে হচ্ছে। বখতিয়ারি রীতি অনুযায়ী শীতের আবাসে ফিরে যাওয়ার আগে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। পাহাড়ের শান্ত পরিবেশ তখন ড্রাম, সানাই আর মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। এই বিবাহের অন্যতম প্রধান এবং প্রাচীন বৈশিষ্ট্য হল নারী ও পুরুষের সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থা। একটা সাধারণ দেয়াল বা ত্রিপল দিয়ে অনুষ্ঠানস্থলকে 2 ভাগে ভাগ করা হয়। অন্যদিকে নারীরা তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সেজে নিজেদের মধ্যে নাচ গান করে। বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়াটি হল মোহরানা নির্ধারণ। পরিবারের মুরব্বীরা এক জায়গায় বসে আলোচনা করেন যে ভবিষ্যতে যদি কখনো বিবাহ বিচ্ছেদ ঘটে, তবে বরের পরিবার কনের পরিবারকে কত টাকা বা সম্পদ প্রদান করবে। এই সিদ্ধান্তটি একটি বিশেষ নোটবুকে লিখে রাখা হয় এবং উপস্থিত সম্মানিত ব্যক্তিরা তাতে স্বাক্ষর করেন। বিয়ের আনন্দ পূর্ণতা পায় তাদের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে। স্কার্ফ ড্যান্স বা ওড়না নাচ বখতিয়ারি নারীদের এক অনন্য শিল্প। তারা বৃত্তাকারে দাঁড়িয়ে রঙিন রেশমি ওড়না বাতাসে উড়িয়ে এক অদ্ভুত ছন্দে নাচেন। অন্যদিকে পুরুষেরা মেতে ওঠে লাঠি খেলায়। এটি মূলত একটি দক্ষতার যুদ্ধ, যেখানে একজন লাঠি দিয়ে প্রতিপক্ষের গোড়ালিতে আঘাত করার চেষ্টা করে আর অন্যজন তা অত্যন্ত চতুরতার সাথে ঠেকিয়ে দেয়। এই খেলাটি তাদের সাহসী যোদ্ধা ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। বন্দুক বা রাইফেল এখানে কেবল আত্মরক্ষার অস্ত্র নয়, এটি উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। ভেড়ার পশম আর পাহাড়ের ভেষজ রঙে বোনা বখতিয়ারি কার্পেটগুলো যাযাবর নারীদের দীর্ঘ ধৈর্য এবং শৈল্পিক নিপুণতার এক অনন্য নিদর্শন। 1 থেকে 2 বছর সময় নিয়ে তৈরি এই কার্পেটগুলোতে তাদের জীবনের গল্প মিশে থাকে, যা একই সাথে পরিবারের আয়েরও একটি বড় উৎস।
সেপ্টেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথে পাহাড়ের বাতাস আবার ঠান্ডা হতে শুরু করে। ঝরা পাতার শব্দ জানান দেয় যে এখন আবার ঘর ছাড়ার সময় হয়েছে। মৌয়াল আলীজীবী তার মৌমাছির বাক্সগুলো গুছিয়ে নিতে শুরু করেন। যাযাবররা তাদের তাঁবু গুটিয়ে আবার সেই দীর্ঘযাত্রার প্রস্তুতি নেয়। এবার গন্তব্য দক্ষিণের উষ্ণ খুঁজিস্থান। এই চক্রাকার জীবনই তাদের নিয়তি। তবে এই যাত্রায় এখন মোবাইল ফোন এক বিশাল পরিবর্তন এনেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েও তারা এখন তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারে, যা কয়েক বছর আগেও ছিল অকল্পনীয়। ফারজাদের বাবা এক আধুনিক অ্যাপার্টমেন্টে। তিনি এখন শহরের বাসিন্দা, কিন্তু শহরের এই আরামদায়ক জীবন তাকে সুখ দিতে পারছে না। তার স্ত্রীরা এখনও আধুনিক চুলার পরিবর্তে মেঝের উপর কাঠ পুড়িয়ে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। খানের কণ্ঠে এক বুক হাহাকার ধ্বনিত হয়। যখন আমরা যাযাবর ছিলাম, আমরা এই পৃথিবীর রাজা ছিলাম, কিন্তু এখন আমরা এই শহরে থাকি এবং আমরা এখানে কিছুই না। আমাদের আগে চারপাশে 100 মানুষ থাকত। এক বিশাল ভিড় আমাদের অনুসরণ করত। সবাই আমাদের সম্মান করত।